বাড়িতে প্যারালাইসিসের রুগী আছে আর হয়তো তার সাথে ক্যাথেটার মানে প্রস্রাবের ক্যাথেটার লাগানো আছে। আর এরকম পেশেন্ট থাকলে এই ক্যাথেটার নিয়ে নানা রকম প্রশ্ন মনে ওঠে যে বারবার ইনফেকশন হবে কিনা, কতদিন পরে পরে ক্যাথেটার চেঞ্জ করব, বা ক্যাথেটার ব্লক কিভাবে বুঝবো, তারপর প্রস্রাবের কোনো সমস্যা হচ্ছে নাকি কিভাবে বুঝবো, ক্যাথেটার কতদিন রাখতে হবে, অন্য কোনো উপায় আছে কিনা। তো এরকম নানা রকম ক্যাথেটার রিলেটেড নানা রকম ছোট ছোট টপিক নিয়ে আজকে আমি জানাবো। তবে সমস্ত রোগের জন্য যে ক্যাথেটার ইউজ করা হয়, ক্যাথেটার প্রস্রাবের নানা রোগেই ইউজ করা হয়, সেইগুলো নিয়ে বলবো না। শুধু প্যারালাইসিস রোগীদের সাথে এই ক্যাথেটারের কি সম্পর্ক আর কিভাবে কি ডিটেলস, সব আজকে আমি বলবো। তাই সাথে থাকুন, পুরোটা শুনতে থাকুন, ঘরে যদি প্যারালাইসিস রোগী থাকে। আর যদি এরকম কোনো রোগী আপনাদের না থাকে ঘরে বা চেনা কারোর মধ্যে না থাকে, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তাই সাথে থাকুন। প্যারালাইসিসের রোগীদের কেন ক্যাথেটার লাগে? প্যারালাইসিস হওয়ার পর যে প্রস্রাবের থলের উপর যে কন্ট্রোল বা থলেগুলোকে গার্ড করে, যে একরকম ব্যান্ডের মতো স্ফিংটার বলে, সেগুলোর যে কন্ট্রোল সেগুলো চলে যায়। তাই মূত্রথলি ঠিকমতো খালি হয় না। তাতে অনেক সময় হয় কি, যে মূত্রথলিতে প্রস্রাব যদি থেকে থাকে তাহলে সেখানে ইনফেকশন হতে পারে। আবার সেন্সেশন চলে যাওয়ার জন্য যেখানে সেখানে প্রস্রাব হয়ে যাওয়ার ভয় থাকে, সেটা সবসময় কন্ট্রোল করা খুব মুশকিল হয়। অনেকের কন্ট্রোল থাকে না, এম্বারাসমেন্ট হয়, মানে এক জায়গায় ধরুন বাইরে আছেন, প্যান্টে প্রস্রাব হয়ে গেল। তো এরকম নানা রকম সমস্যার থেকে যাতে মানে এড়ানো যায়, তাই ক্যাথেটার করে রাখা হয়। আর ক্যাথেটার কি কি ইউজ হয়? অনেক রকম ক্যাথেটার আছে। মেনলি আমাদের এখানে প্যারালাইসিস হলে যেগুলো লাগায় ইউরোব্যাগ সমেত, সেগুলো ফলিস ক্যাথেটার। আরেক রকম ক্যাথেটার আছে ইন্টারমিটেন্ট ক্যাথেটার, সেটা বলবো, সেটা খুব মজাদার জিনিস। এখন না, সেটা পরের ভিডিওতে বলবো। তাই শুনুন। এবার একটা প্রশ্নে আসি। আমি প্রশ্ন হিসেবে এবার আজকে আলোচনা করব, যে একটা ক্যাথেটার লাগানোর পর কতদিন বাদে বাদে চেঞ্জ করব। হিসেব মতো ক্যাথেটার লাগানোর পর জেনারেলি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে একবার চেঞ্জ করা হয়। কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরেই চেঞ্জ করতে হবে। তো যেটা দেখা হয়, যে ক্যাথেটার যদি ট্রান্সপারেন্ট থাকে, সিলিকনের থাকে, তাহলে ক্যাথেটারের যখন ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা কমে আসে, নষ্ট হয়ে যায়, বা ইউরিনে অনেক সেডিমেন্ট বা থিতিয়ে পড়ে অনেক জিনিস, তখন ক্যাথেটার চেঞ্জ করতে হয়। বা যদি ট্রান্সপারেন্ট না থাকে, যে ক্যাথেটারগুলো ইউজ হয় অনেক সময় বাদামি কালারের হয়, তখন ভেতরে ট্রান্সপারেন্সি বোঝা যায় না, স্বচ্ছতা বোঝা যায় না, তখন তার সাথে যে ব্যাগটা কানেক্ট হয়, ইউরো ব্যাগ, তার যে পাইপটা আছে সেই পাইপের স্বচ্ছতা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে জেনারেলি ক্যাথেটার চেঞ্জ করতে হয়। তো রাফলি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ চলতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বলবো যে সিলিকনের ক্যাথেটার ইউজ করবেন, একটু দামি হলেও সেটা অনেক দিন চলে, আর তাতে কমপ্লিকেশন বা ইনফেকশন হওয়ার চান্স কম থাকে। তারপর আরেকটা যেটা সমস্যা আসে, ক্যাথেটার থাকা অবস্থায় আপনারা যখন পেশেন্টকে শিফট করান, অনেক সময় বাধা, ইউরোব্যাগটা বাধা থাকে, অনেক সময় টান পড়তে পারে। এই টান থেকে আটকানোর জন্য ক্যাথেটারের নিয়ম হলো, ওই মিড থাই, থাইয়ের পাশে হয় একটা মাইক্রোপোর টেপ দিয়ে আটকে রাখতে হয়, বা পেটে অ্যাবডোমেনে আটকে রাখতে হয়। তো এরকম আটকে রাখলে যখন আপনি সরাবেন, তখন টানটা ইউরোব্যাগের ওপর পড়লেও, যেটা মূত্র নালীর ওপর, সেই টানটা কম পড়ে। তো এইটা একটা নতুন বিষয়। আর আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় বলবো, যে ক্যাথেটার থাকলে এবার তার মধ্যে ক্যাথেটারকে আটকে রাখার জন্য দেখবেন যে পাশে একটা সাইড পোর্ট থাকে, সেইটা দিয়ে জল বা বাতাস ঢুকিয়ে নর্মালি ক্যাথেটারটাকে স্টেবল করা হয়। তাতে হয় যে ক্যাথেটারটা যেখানে প্রস্রাবের থলের মধ্যে ঢোকে, তার পাশে একটা বেলুন ফুলে ওঠে, তাই ক্যাথেটারটা টানলেও বেরোয় না। কিন্তু যদি আপনার পেশেন্টের প্যারালাইসিস থাকে, মানে স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোক, তখন মনে রাখবেন ওই বেলুনে নর্মালি যতটা জল বা বাতাস ভরা হয় বেলুনটাকে আটকে রাখার জন্য, ততটা ভরা যায় না। নর্মালি 10 ml, 15 ml, 20 ml এরকম ক্যাপাসিটি থাকে। কিন্তু প্রেশার আলসার বা বেড সোর হওয়ার চান্স, এই যদি আপনি ওখানে জল ভরেন, মানে বেশি জল ভরেন প্যারালাইসিস রোগীদের, তাহলে বেড়ে যাবে। তার কারণ, যেখানে বেলুনটা ফুলে প্রস্রাবের থলের মধ্যে আটকে থাকবে সেইখানে ঘা হতে পারে। তো এইটাকে আটকানোর জন্য জেনারেলি করা হয়।
2.5 থেকে 5 ml পর্যন্ত ভলিউম ইউজ করা হয় বেলুনটা ফোলাতে। তার বেশি লাগে না। তাতে স্টেবলও থাকে। সামান্য টান পড়লে ডাইরেক্ট ওটা বেরিয়ে আসতে পারে, ঘা হওয়ার চান্স নেই। তো 2.5 ml হলো সবথেকে ভালো রিকমেন্ডেড। তাই ওরকম যে পাশের ওটা দিয়ে হাওয়া ভরে ওটায় 5-10 ml ভরবেন না। 2.5 ml 3 ml এটা ঠিক আছে। তার বেশি লাগে না। ক্যাথেটার রিলেটেড কিছু সমস্যা হওয়ার ব্যাপার থাকে, তার জন্য সাবধান থাকতে হবে। যেরকম ধরুন টানা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, বা প্রস্রাবে পুজ বা প্রচুর থিতিয়ে পড়া জিনিস আসছে, সাদা সাদা এরকম দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্রাবের টেস্ট করানো খুব জরুরি। প্রস্রাবের টেস্ট করিয়ে দেখতে হবে যে প্রস্রাবে ইনফেকশন আছে কিনা। হ্যাঁ, প্রস্রাবে ক্যাথেটার থাকা অবস্থায় কিছু না কিছু ব্যাকটেরিয়া অবশ্যই আসবে, কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো স্বাভাবিক না পরিমাণে বেশি, না কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া, সেগুলো দেখে ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিতে পারেন। আর ক্যাথেটার পড়া থাকলে জলের পরিমাণটা একটু মানে নরমালেরই বেশির দিকে থাকা উচিত। যেরকম প্যারালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে, হ্যাঁ, যদি কিডনি রিলেটেড কোনো সমস্যা না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে, প্যারালাইসিস পেশেন্টদের জেনারেলি ক্যাথেটার মানে ফলিস ক্যাথেটার বা ইন্ডোয়েলিং ক্যাথেটার পড়া অবস্থায় রেকমেন্ড করা হয় 2.5 থেকে 3 লিটার জল যেন তারা খায়। তাতে ওই সেডিমেন্ট একটু কম আসার বা কম পড়ার চান্স থাকে, বা কিডনি আর প্রস্রাবের থলির স্বাস্থ্য বা ইনফেকশন হওয়ার স্বাস্থ্য বজায় থাকে, ইনফেকশন হওয়ার চান্স কমে। আর স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের ক্ষেত্রে ক্যাথেটার রিলেটেড একটা সমস্যা হতে পারে। অনেক সময় যাদের অনেক উঁচু লেভেলে ইনজুরি হয়, মানে পিঠের অনেকটা উঁচুর দিকে ইনজুরি হয়ে প্যারালাইসিস হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাথেটার বা এইসব থেকে একরকম স্টিমুলাস আসে, তাতে হয় হঠাৎ করে ব্লাড প্রেশার খুব বেড়ে যায়, মাথা ঘোরে, এরকম অনেক কিছু হতে পারে। অটোনমিক ডিসডিফ্লেক্সিয়া বলে পোশাকি নাম আছে। এবার এরকম যদি হঠাৎ করে কোনো সমস্যা শুরু হয়, তখন সবার আগে দেখতে হবে ক্যাথেটার ব্লক আছে কিনা, বা কোনো ক্যাথেটার টান পড়ছে কিনা এরকম, বা প্রস্রাবের থলি ফুল হয়ে রয়েছে, কোনো কারণে ক্যাথেটার দিয়ে আসছে না কিছু, এরকম কিছু ব্যাপার আছে কিনা, তো সেইটা চেক করতে হয়। তো ক্যাথেটার রিলেটেড এই বিষয়টা জানলেন। আর প্রস্রাবের ইনফেকশন হলে মনে রাখবেন যে নরমাল মানুষের যে জ্বালা হয় প্রস্রাবের থলেতে, স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোক বা এই টাইপের প্যারালাইসিসের পেশেন্টদের ওই জ্বালা ভাবটা থাকে না, কারণ সেন্সেশনই তো থাকে না কোমরের নিচে। তাহলে জ্বালা ভাব করার কোনো উপায় থাকে না। তো এটা সাবধান থাকবেন যে জ্বালা ভাব না থাকলেও যদি জ্বর আসে বা ওরকম প্রস্রাব যেটা আসছে সেটা যদি অপরিষ্কার ঘোলাটে বেশি হয়, তাহলে ইনফেকশন থাকার চান্স আছে। সেক্ষেত্রে টেস্ট করিয়ে ওষুধ দিতে হবে। তারপর অনেক সময় দেখা যায় যে আপনারা ভাবেন যে ক্যাথেটার খুব ছোট সাইজের ইউজ করব, কিন্তু সেটা করলেও বিপদ হতে পারে। বিপদ কি? যে লিকেজ হতে থাকবে। ক্যাথেটারটা সিল হবে না, মানে ইউরেথ্রা বা প্রস্রাবের নালীর মাঝখানে ওখান দিয়ে আস্তে, আস্তে মানে লিক হতে থাকবে। আর তাছাড়াও ক্যাথেটার কিন্তু সব ক্ষেত্রে করা যায় না। অনেক সময় যদি ইউরেথ্রা দিয়ে দেখা যায় যে অ্যাক্টিভ ব্লিডিং আছে, তাহলে ক্যাথেটার বারবার ঢোকানো যাবে না। মানে একবার থাকলে ঠিক আছে। তখন চেষ্টা করা হয় যে সুপ্রাপিউবিক মানে পেটের উপর দিয়ে ছোট একটা ফুটো করে ক্যাথেটার লাগানো। আর তাছাড়াও যদি কোনো প্রস্রাবের নালীর কোনো অ্যাবনরমালিটি থাকে, তখন ক্যাথেটার ঢোকানো যায় না। আর ক্যাথেটার পরানোর সময় মনে করে ওই লিগনোকেন বা এই টাইপের যে জেলিগুলো, যেগুলো অবশ করে বা পিচ্ছিল করে, ওই টাইপের জেলি দিয়ে আস্তে, আস্তে ভেতরে পরাতে হবে। তাড়াহুড়ো করে পরানো যাবে না। আর ওই জেলিগুলো ছাড়া পরালে ঘর্ষণ বা ফ্রিকশন বেশি হতে পারে মূত্রনালীর সাথে। তাতে ইনজুরি হওয়ার বা চোট পাওয়ার চান্স বেশি থাকবে। আর ক্যাথেটার থাকা অবস্থায় কি, কি জিনিস আপনারা নজর রাখবেন? যে ক্যাথেটারের মাধ্যমে যে ইউরো ব্যাগটা আছে তাতে প্রস্রাবের কোনো ব্লিডিং বা ব্লাড একদম দেখা যাচ্ছে কিনা? বা অনেক সময় হয় প্রস্রাবে একদমই এলো না, সেটা হলেও একটা বাজে ব্যাপার হতে পারে। তারপর হঠাৎ করে ব্লাড প্রেশার বা এই টাইপের ব্যথা বেড়ে যাচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে কিনা, সেটা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো ক্যাথেটার এর থেকে লিক করছে কিনা বা ব্লক হচ্ছে কিনা? ব্লক হচ্ছে কিনা কি করে বুঝবেন? হয়তো দেখবেন যে প্রস্রাবের ওই যেটা ব্যাগটা সেটা কয়েক ঘন্টা ধরে বাড়েইনি প্রস্রাব। আর পেটের নিচে তলপেটে হাত দিয়ে দেখবেন যে ওখানটায় ফুলে রয়েছে হঠাৎ করে, শক্ত হয়ে বা সেমি শক্ত হয়ে। তখন বুঝতে পারবেন যে প্রস্রাবের থলের ওখানে ব্লক হয়েছে ক্যাথেটার। তাই এইসব ক্ষেত্রে সাবধানে থাকবেন। আর তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে। আর এবার প্রশ্ন হলো যে এই ক্যাথেটার কতদিন পরিয়ে রাখা হবে? যে ইনডোয়েলিং বা ফলিস ক্যাথেটার। তো যে স্ট্রোকের ক্ষেত্রে যেটা করা হয় জেনারেলি যতদিন না পর্যন্ত প্রস্রাবের থলের সেন্সেশন ফেরত আসছে, ততদিন পড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু মনে রাখবেন এটাও এক উপায় নয় যে প্রস্রাবের থলির সেন্সেশন ফিরে না এলেই টানা পড়িয়ে রাখতে হবে। যাদের হাতের ফাংশন ঠিক আছে, বা যারা কাউন্সেলিং করার পর
সিআইসি বা ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করতে ইচ্ছুক বা যাদের ধরুন কগনিশন মানে সবকিছু বোধশক্তি সব ঠিক আছে, বুঝতে পারছে, কথা কাজ করতে পারছে। তাদের ক্ষেত্রে বা যারা হয়তো ব্যালেন্স ঠিক আছে তাদের ক্ষেত্রে এই ফলিস ক্যাথেটারটা সরিয়ে দেওয়া যায়। তাদের ক্ষেত্রে ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন সেটা কি একটা এরকম ছোট্ট ক্যাথেটার থাকে। এই ক্যাথেটার দিয়ে যখন দরকার প্রস্রাবের থলে ফুল হবে তখন ওইটা লাগিয়ে প্রস্রাব করে আবার ৩-৪ ঘন্টা পরে ব্লাডার ডায়েরি মেইনটেইন করে করতে হবে প্রস্রাব। তাতে হয় কি আপনি যখন বাইরে যাচ্ছেন তখন আপনার সাথে কোনো ক্যাথেটার ঝুলবে না। ঠিক আছে? এইটা নিয়ে আজকে আমি বলব না। এইটা আমি পরে আলাদা ভিডিও বানাবো। অনেক ডিটেইলস বিষয় আছে। আজকে জানলেন যে এই পলিস ক্যাথেটারের ছোট, ছোট বিষয় যে কতদিন পরে চেঞ্জ করতে হয় বা কি করে বিপদ বুঝতে হয় বা ওই পলিস ক্যাথেটারের পাশের বেলুন দিয়ে কতটা বাতাস বা জল ভরতে হবে, বেশি ভরলে কি ক্ষতি হতে পারে বা কোথায় অ্যাটাচ করতে হয় মানে যাতে টান না লাগে, মূত্রনালীতে ইনজুরি না হয়। তাহলে বাড়িতে যদি প্যারালাইসিস পেশেন্ট বা এরকম টাইপের পেশেন্ট থাকে তাহলে এই নির্দেশগুলো অবশ্যই ফলো করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে বা ক্যাথেটার নিয়ে আমি আরো ভিডিও বানাবো, সেগুলো নিয়ে আসবো আমি। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আমার চ্যানেল মেড ইজি ফর ইউ এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ছোট্ট, ছোট্ট আপডেট নিয়ে আসবো। নমস্কার।